আমাদের প্রথম অতিথির কাছে, এবং আমি শুরুতেই তিনি বলেছেন তিনি পরিচয়টা দিতে যাচ্ছেন না, তো সরাসরি আমরা তার ঘটনাতেই যাব, একদম সরাসরি। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপরে আপনার ঘটনা যেতে চাই। যদি আপনার নাম বলতে কোনো সমস্যা থাকে নাম না বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমার নাম ইশরাফ। ঘটনাটা হচ্ছে আমার সাথে ঘটনাটা ঘটেছিল ঢাকা খুলনার হাইওয়ে রাস্তায়। জি। ঢাকা খুলনার হাইওয়ে রোডে ঘটনাটা ঘটছে। ঘটনাটা হয়েছিল যে আমি নর্মালি রাতের বেলা ট্রাভেল করি। তো আমি আর আমার কাজিন রেদওয়ান আমরা একবার ঢাকা থেকে খুলনা যাচ্ছিলাম, অ্যারাউন্ড রাত্র 12টার দিকে আমরা রওনা দিই। তো আমরা নর্মালি ওখান থেকে আমরা যখন মানিকগঞ্জের রাস্তায় যাই, যেখানে মিশুক মনির ওনাদের যে অ্যাক্সিডেন্ট যে স্পটটা, ওখানে আমরা একটা পেট্রোল পাম্পে ঢুকি ওয়াশরুমে যাওয়ার জন্য। তো ওয়াশরুম থেকে বের হই, ওয়াশরুম থেকে বেরোনোর পরে নর্মালি আমার কাজিনকে ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে কোনো কথা না বলে, কারণ রাতের বেলা ড্রাইভ করতে গেলে ঘুমের ইয়েতে আবার কনসেন্ট্রেশন যেন ব্রেক না হয়। তো আমার কাজিন সে নাকি নোটিস করতে পারলো যে একটা সাদা রঙের ফিগার একটা ট্রাক আসতেছিল, ট্রাকের সামনে থেকে ক্রস করতে যায়, ট্রাক ওটাকে নাকি মেরে দিয়ে চলে গেছে। আচ্ছা। ট্রাক ওটা তো আমাকে কিছু তখন বলেনি, তো ফেরিতে ওঠার পরেও আমাকে অ্যাকচুয়ালি রেদওয়ান বলতেছে যে এই ঘটনা ঘটেছে। তাই আমি বলছি যে না, এটা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো সত্যি কিছু হবে, এটা মেবি তোমার ইমাজিনেশন। এনিওয়েজ আমরা ফেরি থেকে নেমে আবার যাওয়া শুরু করলাম। তো যেতে যেতে ফরিদপুরের একটা নতুন বাইপাস সড়ক হয়েছে, খন্দকার নুরুমিয়া সড়ক। আচ্ছা। তো ওই খন্দকার নুরুমিয়া সড়কে যখন আমরা যাচ্ছি, তো নুরুমিয়া সড়কটা বেসিক্যালি দুটা ক্ষেতের মাঝখান থেকে হয়েছে। তো ওখানে এরকম কোনো বড় গাছ নেই যেটা আপনার মানে গাড়ির ছাদের উপরে এত বড় কোনো গাছ নেই, সবই ছোট 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 গাছ। আচ্ছা। তো হঠাৎ করে আমার গাড়ির উইন্ডশিল্ডের উপরে একটা বিগ স্প্ল্যাশ অফ ওয়াটার, অনেকগুলো পানি এসে পড়লো। তাও আমার কাজিন বলে উঠলো হঠাৎ করে যে এটা কোথা থেকে আসলো। আমি বলতেছি মেবি বৃষ্টি টিষ্টি হবে কিছু একটা। এনিওয়েজ তো আমরা ওখানে যে আবার ওই ভাঙার রাস্তায় উঠে আমরা আবার একটা পাম্পে দাঁড়ালাম। পাম্পে যখন আমি দাঁড়াই, আমার ড্রাইভার পিছে ছিল, তো সে নেমে ওই গ্লাস মুছতে ক্লিন করতে গেছে। তো ক্লিন করতে যেয়ে বলতেছে যে ভাইয়া, গাড়িতে তো খালি গ্লাসের উপরে পানি, বৃষ্টি পড়লে তো ছাদে পড়বে, বনেটে পড়বে, সাইডে থাকবে, শুধু গ্লাসে পানি। তখন আমাদের একটু মানে কি হলো এটা হঠাৎ করে। এনিওয়েজ তারপর আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। তো কিছু দূর যাওয়ার পরে আমরা যেটা মজার জিনিস দেখছি, তখন অ্যারাউন্ড রাত্র প্রায় 2টা-2:30টার সময় হবে। ওই গোপালগঞ্জের যে রাস্তাটা ভাঙার থেকে ছাড়া ভাটিয়াপাড়ার মোড় থেকে, ওই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি যে ঝাঁকে ঝাঁকে প্রায় 20-30 জন করে লোক, মনে হচ্ছে যে ক্ষেত থেকে কাজ করে এসে ওরা বাড়ি ফিরতেছে, এরকম ধরনের ড্রেস আপে তারা হেঁটে হেঁটে যাচ্ছে। অ্যারাউন্ড 1/2 to 1 কিলোমিটার ধরে আমরা এরকম ভিড় দেখলাম। আচ্ছা। এত রাত্রে সাধারণত ওখানে আসারই কথা না, মানে রাস্তার দুই পাশে এইভাবে করে আসারই কথা না। তো ওটা ছাড়া আমরা চলে গেলাম। যাওয়ার পরে হঠাৎ করে আমি গাড়ি হার্ট ব্রেক করতে, কারণ আমার সামনে থেকে একটা লোক দৌড় দেয়। তো ওই লোকটা দৌড় না, আমি এত জোরে ব্রেক করে আমি সাইডে তাকায়, মানে আমি কাজিনকে বললাম গ্লাসটা আমার নামায়, ওকে কিছু বলো, যে যেভাবে করে ও দৌড় দিল আল্লাহ মাফ করে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো ও গ্লাস নামায় যখন বাম দিকে তাকালো, দেখলো যে ওখানে আর কেউ নেই। সারপ্রাইজিংলি এত মানে রাতে বেলা, এবং ওখানে কোনো খালি জায়গা, ওটা এমন তো না যে কোনো গাছ আছে বা কোনো জঙ্গল আছে যেখানে ঢুকে গিয়েছে, নাথিং লাইক দ্যাট। হঠাৎ করে ওটা দেখাতে মানে কিছু নাই, তখন আমরা একটা আরেকটু ভয় পাই। এনিওয়েজ আমরা তখন চালাতে থাকি, তো ডিসাইড করলাম যে যাই হবে রাস্তায় যাই সামনে আমরা দেখবো, কথাবার্তা বলতে বলতে, যে আমরা কোনো অবস্থাতে গাড়ি থামাবো না। আচ্ছা। যাই হবে আমরা চলে যাবো। ও আচ্ছা, আপনারা ফেস করবেন, মানে আপনারা জাস্ট আপনাদের মতো চলে যাবেন? আমরা চলে যাবো, ওখানে আমরা কোনো কিছু, তো আমরা এখানে কোনো কিছু দাঁড়াবো না। এনিওয়েজ যাচ্ছি হঠাৎ করে, এটা হলো টঙ্গিপাড়ার মোড়ে, ওই বঙ্গবন্ধু মাজারের কাছের এরিয়াটা। ওখানে দেখি আমরা একটা মহিলা বেশ ভালো, মনে হচ্ছে দাওয়াত খেয়ে আসছে, এরকম কাপড় চোপড় পরে, একটা বাচ্চা কোলে না রাস্তার মাঝখানে স্টিল হয়ে দাঁড়ায় আছে। আমরা হর্ন দিলাম, হেডলাইট দিয়ে ইয়ে করলাম, হাই বিম দিলাম, কিন্তু সে সরছে না। তো আমি ওখানে ওকে মানে ক্রস করে আমরা তারপরে চলে গেলাম। তো তখন আমরা আসলেই ভয় পেয়েছি, কারণ রাত্রেবেলা অত রাত্রে স্বাভাবিক, তখন প্রায় 3টা, কারণ আমরা ভাটিয়াপাড়া ক্রস করে টঙ্গিপাড়ার কাছাকাছি প্রায় 3টা হবে। তারপর আর দাঁড়াই না, আমরা একদম স্ট্রেট চলে গেছি গোপালগঞ্জ পুলিশ লাইনে। ওখানে লোকজন ছিল, রাস্তার ওখানে দোকানে বসে চা খেলাম, যতক্ষণ পর্যন্ত আজান দেওয়ার পরে আমরা একটু ফর্সা হওয়ার পরে তারপর রওনা দিলাম। এরপরে আর কোনো অসুবিধা হয়নি। ওকে, কিন্তু আপনার কি মনে হয়, আপনি যে প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন এবং পরবর্তীতে আরেকজনকে দেখলেন, কি মনে হয় কি হতে পারে? এরকম কোনো কিছু কি আপনার মানে জীবনে এবারই প্রথম ঘটেছিল, নাকি এর আগেও এরকম কিছু? দিনের সাথে এটা ফার্স্ট টাইম, বাট আমার এক্সপিরিয়েন্স আরেকটু বেশি আছে।
বাট এই পার্টিকুলার বিষয়টা আমি বলবো কুড বি মাই ইমাজিনেশন অর কুড বি সামথিং এলস, কারণ প্রথমটা আমার কাজিন একা দেখছে, তো আমি ভাবলাম যে ও মেবি টায়ার্ড, রাতের বেলা কিছু সেই হ্যালুসিনেশন হয়েছে। কিন্তু আমার সাথে যেটা ওইখানে যে রাস্তার সামনে থেকে লোক দৌড় দিল, এটা আমি, আমার কাজিন, আমার ড্রাইভার, তিনজন দেখছি, সবাই মিলে একসাথে দেখেছেন, সবাই মিলে দেখছে। তো ওরা মানে এইটা আমার কাছে একটু অবাক লাগলো। তারপরে লোকগুলো এত লোক, কারণ আমার ড্রাইভারও পিছিয়ে থেকে বলছে ভাইয়া এত লোক কোথা থেকে আসতেছে, মানে কি অ্যাক্সিডেন্ট হইলো না, রাস্তায় কোনো গন্ডগোল হচ্ছে, কি ব্যাপার। এবং টাইমটা যদি আপনি আরেকবার সবাইকে একটু মনে করে দেন, টাইমটা যখন ফার্স্ট দেখলাম তখন বাজে অ্যারাউন্ড আড়াইটা হবে। ফার্স্টের যেটা রানীগঞ্জে দেখছি ওটা হবে অ্যারাউন্ড 1টা, আর যেটা আমরা গোপালগঞ্জের রাস্তায় দেখলাম ওটা হবে 2:30। লাস্ট এনকাউন্টার ওই সময় মানুষজন, ওই এলাকার মানুষজনের ওই সময় জেগে থাকার কোনো কারণ নাই, অবভিয়াসলি না, মানে আনলেস কোনো কিছু না থাকে। তো গ্রাম আছে, বাট রাস্তার সাইডে তো গ্রামটা হলে ভিতরের দিকে যাইতে হবে, তাই না? আচ্ছা, আপনার নামটা একটু বলতে হবে কিন্তু। আমার নাম হচ্ছে রেদওয়ান। হ্যাঁ, ওই যে এতক্ষণ ধরে বলছিলেন আপনার কথাই, যে আপনি কাজিন ছিলেন। হ্যাঁ, আপনার দুজন একসঙ্গে যাচ্ছিলেন। আমার কথাই বলতেছিল। আমার কথা হচ্ছে যে মানে মানুষ যাবে, মানে যাইতে পারে আরেকটাতে, কিন্তু আধা কিলোমিটার জুড়ে দুই পাশে গ্রুপ 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 এরকম এতগুলা মানুষ, তার উপরে হচ্ছে মানে এমন একটা ভাব মানে কেবল ক্ষেত থেকে কাজ করে উঠছে, এখন মানে বাজারে আসে না, মানুষজন বাজারের দিকে যায় বা এই টাইপের একটা। কিন্তু এত রাতে তো এত মানুষ থাকার কথা নেই ইউজুয়ালি। আর আমার কাহিনী হচ্ছে, আমি এর আগে আমি কোনোদিন এগুলোই বিশ্বাস করি নাই। আমি রাত 2টা, আমার গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে, তো ওখানে শ্মশান ঘাট আছে আরো দূরে, কাউখালী নামে একটা গ্রাম, মানে উপজেলা। ওখানে শ্মশান ঘাটে আমি আমার ফ্রেন্ডদের সাথে রাত 2টা পর্যন্ত আড্ডা দিছি। ইভেন আমার বাসার পিছনে হচ্ছে শ্মশান ঘাট। আমরা ইউজুয়ালি মানে হিন্দু মানুষদের তো শ্মশানে পোড়ানো পর্যন্ত দেখছি, বাট আমি কোনোদিন মানে আনইউজুয়াল কোনো কিছু দেখি নাই। আমার মধ্যে একটু সাহসটা এই জন্য এইসব বিষয়ে বেশি ছিল। আমি মানে এর আগে ভাইয়ার কাছে, মানে ভাইয়া অনেক কিছু দেখছে, আমি অনেক সময় আমার বলছে যে আমি একটু মানে হেলা করছি যে এটা দেখে না, তো ভাইয়া তখন আমার আরো বলতেছিল যখন দেখবা তখন নিজের আত্মা শুকায় যাবে। আমি তখন 2টা জিনিস দেখছি, একটা হচ্ছে যে ট্রাকটা ওটা দিয়ে ক্রস করলো, আর সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে যে মানুষটা ক্রস করলো রাস্তাটা, আর একটা মানুষ মানে ওই যে যখন গোপালগঞ্জের ভিতরে যেটা হয়েছে সাদা পাঞ্জাবি পরার লোকটা, ওটা আমি যখন ক্লাস নামে দেখলাম, ও হলে তো থাকবে রাস্তার পাশে, তাই না? মানে ক্রস করছে সাথে সাথে ও কই যাবে ভ্যানিশ হয়ে। আমি রাস্তার সাইডে গ্লাস নামে ওরে কিছু একটা বকাঝকা করব, বাইরে নাইমা মানে তাকায় দেখি কিছু নাই। এই 2টা হচ্ছে আমার সবচেয়ে বেশি সারপ্রাইজ। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা আবারও আপনাদের কাছে আসব, এবং তার আগে একটা ছোট্ট ঘটনা আমি একটু পড়ে ফেলি, যেটা আমরা পেয়েছি এই মুহূর্তে, এবং মানে বেশ কয়েকদিন আগেই পেয়েছি আর কি। এবং সেই ঘটনাটা আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, যিনি আজকে স্টুডিওতে উপস্থিত নেই। তার ঘটনাটা একটু পড়ে শোনাই। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবে পড়ছি। আমাকে লিখেছেন, আমি অস্কার আহমেদ, অ্যাপস দিয়ে ভূত এফএম শুনছেন, অ্যাপ দিয়ে। এছাড়াও তিনি বলছেন যে আমাদেরকে, এছাড়াও রাজ SMS করেছেন এবং শুনছেন তিনি ভূত এফএম, খুব ভালো লাগছে। এগুলো সব ফেসবুকেই আছে, আমাদের পেজে। রাজীব হাসান আমাদের লিখেছেন রেডিও ফুর্তির পেজে, আপনাদের খুঁজতে হবে। এবং তিনি বলছেন যে আশা করছেন তিনি, রাজীব, যে আজকে খুব ভয়ানক হবে। আমাদেরকে অ্যাঞ্জেল SMS করেছেন এবং তিনি বলছেন একা শুনছি, খুব ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি ফারহা অরিন লিখেছেন যে পিকটা ভালোই রহস্যময়, মানে আমাদের ফেসবুকে যে পোস্টে যে ছবিটা দেওয়া হয়েছে সেই ছবিটার কথা তিনি বলছেন। সামি রহমান আমাদের লিখেছেন জোস ঘটনাগুলি। এমডি সজীব আহমেদ আমাদের লিখেছেন ফার্স্ট যে ঘটনাটা শুনেছেন সেটা সুপার, পরবর্তী যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো আরো ভালো। আশা করছি যে সেই ঘটনা আপনারা শুনবেন। আপনারা যদি ফেসবুকে আমাদের রেডিও ফুর্তির পেজে পোস্ট দেখতে চান এবং সেখানে আপনাদের কমেন্ট জানাতে চান বা লাইক দিতে চান, তাহলে আপনারা চলে যান www.facebook.com/radio.furti, এবং এইখানে গিয়ে আপনারা আমাদের পোস্টটা দেখতে পারবেন, এবং সেখানে গিয়ে আপনারা লাইক কমেন্ট যেটা দিতে ইচ্ছা করে সেটা আপনারা দিতে পারবেন। আর আমাদের আরেকটা পেজ রয়েছে, সেটা হচ্ছে bhutfm@radiofurti.fm, এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আর আমাদের ফেসবুকের এই অ্যাড্রেসটা, অর্থাৎ ভূত এফএম এর যে পেজটা, সেটা হচ্ছে www.facebook.com/bhutfm.russell। এখানে যেও আপনারা কিন্তু আপনাদের কমেন্ট করতে পারবেন, এবং আপনারা
আপনাদের ঘটনা মানে আপনাদের কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে সেটা জানাতে পারবেন। যেমন আমাদের এখানে লিখেছেন এই পেজে ড্রিম বয় যে ভালোই লাগছে একা একা শুনছি। কেমন আছেন জানতে চেয়েছেন শেখ তানজিল রহমান, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। এছাড়া আমাদেরকে তানজিম লিখেছেন এত অ্যাড দিয়েন না প্লিজ, এখন আমরা কোনো ব্রেকে যাইনি। আমাদেরকে এমডি সজীব ইসলাম জীবন লিখেছেন ভূত এফএম শুনছি ভালো লাগছে, আজকের ভূত এফএম অনেক ভালো লাগছে লিখেছেন মনির হোসেন হাসান শুভ। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এসএমএস করছেন এখানে এবং কমেন্ট করছেন। সো আপনারা যদি এখানে কমেন্ট করতে চান তাহলে আমি অ্যাড্রেস বলে দিয়েছি, ইমেল করে যদি আমাদের ঘটনা পাঠাতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm। আশা করছি দারুণ দারুণ সবকিছু ঘটনা নিয়ে আবারও ফিরে আসবো কিছুক্ষণ পরেই। সুতরাং আমাদের একটা ব্রেক নিতে হচ্ছে, বুঝতেই পারছেন। ব্রেকের পরে আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 12:25। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই ঘটনায়। ধানমন্ডির ঘটনা শুনতে চাই। ওটা অ্যাকচুয়ালি আমার বাসায়। জি এটা অ্যাকচুয়ালি 2013 হজের সময়ের ঘটনা এটা। জি, এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে, আপনারা সবাই মন দিয়ে শুনবেন, খুবই ইন্টারেস্টিং। লাস্টে একটা মানে বিরাট টুইস্ট আছে আর কি। হ্যাঁ, তো হজের সময় ঘটনা এটা জিনিসটা হচ্ছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে, তখন হলিডের দিন, আমি উঠে নাস্তা খেলাম আমাদের লিভিং রুমে। তো লিভিং রুমের সাথেই আবার একটা ব্যালকনির মতন আছে যেখানে ফুলের টপ রাখা থাকে। তো নাস্তা খেয়ে আমি আবার মোড়ার উপরে রেখে খেয়েছিলাম। তো আমি কাজের মেয়েকে বললাম যে দরজাটা খুলে মোড়াটা রেখে বারান্দার মধ্যে। তো কাজের মেয়ে দরজা খুলেই দেখে যে টপ সব ভাঙা এবং একটা টব অলমোস্ট 2 থেকে 3 ফিট দূরে পড়ে আছে। এন্ড সবচেয়ে ইন্টারেস্টিংলি একটা টবের মধ্যে মাটির মধ্যে 3 আঙ্গুলের দাগ, অ্যাজ ইফ কেউ স্ক্র্যাচ করে গেছে, মাটিটা টেনে উঠায় নিছে এরকম। তো এটা দেখার পরে আমি আম্মাকে ডাকলাম, এটা কি অবস্থা। মজার জিনিস হচ্ছে এত বড় বড় টব কেউ এসে বাইরে থেকে ইট মেরে ভাঙা সম্ভবই না। এটা দেখে মনে হচ্ছে কোনো সুপার ন্যাচারাল কিছু, কারণ আমাদের ওটা পুরো এনক্লোজড জায়গা, ওখান থেকে বাইরে থেকেও এসে কেউ কিছু করবে এরকম মনে হয় না। তো ওটা করার পরে আব্বু তখন লাঞ্চে আসলো বাসায়। আসার পরে আব্বাকে বললো যে একটু দেখো তো কি ব্যাপার এখানে। তখন ওটা পরিষ্কার করেনি, ওটা ওখানেই ছিল। আব্বা দেখার পর আব্বা বললো যে দেখো জিনিসটা আমার কাছে কোনো মানে নর্মাল লাগছে না, তো আমরা লোকাল মসজিদ থেকে একজন ইমাম সাহেবকে এনে দেখাই না যদি কোনো সমস্যা থাকে। আব্বা স্ট্রিট ফরওয়ার্ড ওদিকেই চলে গেল। আমি মানে সুপার ন্যাচারাল ব্যাপারটাই সে ফার্স্টে অ্যাড্রেস করলো। ইমাম সাহেব ওরা আব্বা ওনার সাথে কথা বলে উনি এসে দেখে যেটা বললেন যে আমি বিকাল বেলা জানাবো, এই করবো, তা আপনারা এখন নর্মালি থাকেন। তো দুপুরবেলা আমার একটু শরীর খারাপ হয়, বাট নাথিং সিরিয়াস। বিকালে ঠিক আসরের নামাজের পরে মাগরিবের আগে আমাদের একটা রুম আছে, ওই রুমের ভিতরে ওয়ার্ডরোবের উপরে লাল রঙের অনেকগুলা লবণ জাতীয় একটা জিনিস রাখা, which is red, মানে সি সল্টও এত রেড হবে বলে আমার মনে হয় না। আচ্ছা, তো এরকম রেড তো লবণ, এটা বুঝলো আমাদের বুয়া। আবার সে এসে ওটাকে আবার মানে নিজেই ফট করে মুখের মধ্যে দিয়ে বললো যে আল্লাহ, এটা তো লবণ টেস্ট, এটার জন্য এটা বুঝতে বললাম যে এটা একটা সল্ট। তো ওইখানে এটা রাখা। তো তখন সন্ধ্যাবেলা ওই হুজুর আবার আসলেন। তো উনি বললেন যে দেখেন এই রুমটাকে বন্ধ করে রাখেন, যে রুমের লবণটা পাওয়া গেছে রুমটা বন্ধ করে রাখেন, রাতের বেলা আর কেউ খুলেন না, আপনি একবারে কালকে সকালবেলা দিন হলে পরে খুলেন। আচ্ছা, তো আম্মা স্বাভাবিক আম্মা বন্ধ করে। আর আমাদের বাসার নিয়ম হচ্ছে যত রকম লক করার পরে রাতের বেলা চাবি আম্মার বেডরুমের মধ্যে থাকবে। তো আমার বেডরুমে ছিল, রাতের বেলা কেউ বের হয়নি। তো সবাই ঘুমাই গেছে, মানে ওখানে ওই রুমের মধ্যে যাওয়ার কোনো চান্সই নেই। সকালবেলা আমার ফজরের আজানের পরে নামাজ পড়ে সে যে রুমটা খুলতে গেছে, রুম খুলে সে স্টান। সে দেখে যে রুমের ভিতরে যে ম্যাট্রেস, চাদর, বালিশ সব মানে ছিঁড়ে বিড়ে শেষ। বাথরুমে যত টয়লেট্রি সবকিছু ওই বিছানার উপরে এনে ফালানো, ফার্নিচারের মধ্যে স্ক্র্যাচ মার্ক, তারপরে টেবিল ল্যাম্পের উপরে স্ক্র্যাচ মার্ক, মানে শেড ছিঁড়ে ফেলছে, মানে এক্সট্রিমলি ডিভাস্টেটেড ওই জায়গাটা। তো ওইটা দেখে আমরা মানে অবাক, আমরা হলাম কি চোট্ট রাষ্ট্র নাকি। আচ্ছা, তো ওখানে যে আবার জানলা দেখে জানালা বন্ধ। আর মজা হচ্ছে আমাদের বাসা হলো পুরোটাই সিসিটিভিতে দেখা যায় বাইরের দিক থেকে। তো বাউন্ডারি ওয়াল টপকায় যে কেউ আসবে থার্ড ফ্লোরে সেটাও সম্ভব না, কারণ আর সিসিটিভিতে কিছু ছিল না, অবভিয়াসলি কেউ আসেনি। এইটা হওয়ার পরে সকালবেলা তার সাথে সাথে আবার হুজুরের সাথে কথা বলা হলো।
তো কথা বলার পরে হুজুরে এসে বলল যে এখানে তো একটা ফার্নিচারের আপনাদের কোনো কি অসুবিধাটা হচ্ছে, এই একটা ফার্নিচার ছিল, ওই ফার্নিচারটাকে জাস্ট মুভ করে আরেকটা জায়গায় রাখতে বলল। যখন এই ফার্নিচারটা মুভ করলো ওই এপিসোডটা কিন্তু শেষ হয়ে গেছে, ওইরকম কোন আর ঘটনা ঘটেনি। ইন্টারেস্টিংলি আফটার 2-3 days দেখা গেছে যে আমাদের ওই রুমেরই বিছানার উপরে অনেকগুলো পয়সা, এন্ড সবচেয়ে মজা হচ্ছে পয়সাগুলো হলো 1800s এর আমলের ইস্ট ইন্ডিয়া কোম্পানি একদম। লেখা পয়সা। সেটাই, Which was কি surprising, রেখে যাবে, মানে ওই রেখে যাবে এটা, আর কোথা থেকে পাবো ওই জিনিস, সেটাই। এটা তো দুর্লভ একটা জিনিস। রাইট। এই ছিল ওই বাসার একটা এবং ঘটনা। আপনারা পরে কি উদ্ধার করতে পেরেছেন এখনো পর্যন্ত আসলে যে আসলে কি ছিল বা এরকম? এইটা অ্যাকচুয়ালি ভাবে তো প্রুফ করা যায়নি, বা যেটা আমরা বুঝতে পেরেছি যে ওটা ওদের কোনো প্যাসেজ ছিল যেটাকে মেবি আমরা ব্লক করেছি, এটার জন্য মেবি ওরা চলাচল অসুবিধা হওয়ার Right. কারণে এখানে একটা তাণ্ডব করছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে আপনারা যে এই বাসাটা নিয়ে বলছিলেন, জি এই বাসায় ধরেন যে আপনারা যে আছেন, আপনারা টিকে আছেন, একই প্রবলেম কি যদি কোনো গেস্ট আসে বা থাকতে চায় তাদের কি? হ্যাঁ, এইটা তো যেরকম স্পেশালি আমার রুমে, আমার আচ্ছা। রুমে আমি ছাড়া কেউ থাকতে পারে না। আমি আচ্ছা। মানে আমি থাকলে সবাই থাকতে পারে, আমি না থাকলে থাকতে পারে না। যেরকম আমার এক মামা এসেছিলেন ওখানে, মানে আমাদের এক ফ্যামিলি, একটা মুরব্বী মারা যাওয়া, তো ওরা সবাই এসে আমাদের বাসায় ছিল। তো আমার মামা ঘুমাইছেন, তো আমার মামা একটু স্কেপটিক ছিল, তো আচ্ছা, উনি আবার একটু জিন ভূত নিয়ে একটু গল্প গল্প করে হাসি ঠাট্টা করে রাতে বেলা সে ওয়েন্ট টু স্লিপ। রাত 3টার সময় সে এসে আম্মার রুমে, মানে দরজার মধ্যে অনেক জোরে জোরে বাড়ি, সে বলতেছে যে আমাকে বললে জানলা থেকে হাত এসে কে মারছে, থাপড় টাপড় দিছে, মুখ টুক ফুলাই দিছে। তারপরে আমার এক খালার সাথে এরকম ঘটনা ঘটছে যে তাকে উনি লাথি মারা হয়েছে। আলহামদুলিল্লাহ কোনো ড্যামেজ হয় নাই, বাট ঘটনা ঘটে ঘটে। যাচ্ছে। হ্যাঁ, আমার সাথেও একটা আরেকটা ঘটনা হয়েছে, জি, যদি এটা হচ্ছে এই বছরের ঘটনা, মানে এই বেশ কিছুদিন আগে, মানে এই বছরের মধ্যে, টাইমটা মনে নেই। তো রাতে বেলা আমি ঘুমাচ্ছি, ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি যে ছোট একটা বাচ্চা আমার পার মধ্যে খামচি দিয়ে আমার গলা চেপে ধরছে এসে গার উপরে, তার এবং নাক মুখ থেকে আমার সব খাবার দাবার চলে আসছে। তো এটা এই স্বপ্নটা দেখতে দেখতে আমার ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে আমি দেখি আসলে আমার নাক মুখ থেকে খাবার চলে আসছে। তা আমি ভাবছি মেবি হেভি খাওয়া দাওয়া করছি, কোনো ইনডাইজেশনের জন্য এটা হতে পারে। তা আমি উঠে যে আম্মার ঘরে গেলাম, যাই বললাম যে আম্মা আমাকে ওষুধ টষুধ দাও, আমি খেয়েটে আমি ওখানে বসলাম, প্রায় তখন 4টা বাজে। বসে টসে আমি যখন একটু সুস্থ ফিল করি তখন আবার রুমে ঘুমানোর জন্য আসতে যাই। যখন আম্মার রুমে বিছানা থেকে নেমে ফ্লোরে পাড়া দিই, তখন আমি দেখি আমার বাম পায়ের মধ্যে, মানে তালুর মধ্যে খুব জ্বলতেছে। তো আমি পাটা উঠাইলাম, পাটা উঠাই আমি যখন দেখি যে 3 আঙ্গুলের ওই সেম স্ক্র্যাচ মার্ক আমার পার মধ্যে। এইটাই, হ্যাঁ, এটা আমি শুনতে চাচ্ছিলাম এটা, হ্যাঁ, which was there for around 2 weeks। আমি মানে ওই জিনিসটা স্মার্টটা ছিল, তো ওইটা আমার কাছে অ্যাকচুয়ালি কোনো এক্সপ্লেনেশন নাই, এটা কোথা থেকে আসলো, কেমনে হলো। এবং সেটা কি অনেক ডিপ ছিল আপনি বলছেন? হ্যাঁ, বেশ ডিপ ছিল, কারণ 2 সপ্তাহ ধরে ওটা হিল হইতে সময় লাগছে, পুরোপুরি ঠিক হতে। তো অনেক ডিপ ছিল, রেড ছিল, মানে তাজা উন ছিল, এমন যে না যে আমি, আর পার নিচে তো একটু চামড়াটা মোটা হয়, জি, সো আপনি যদি মানে চুলকাইতেও যান, আই ডোন্ট থিঙ্ক ওখানে এরকম কোনো স্ক্র্যাচ হওয়ার চান্সেস আছে, রাইট, আর হলেও খুব সামান্য হবে। মানে অত ডিপ হতে গেলে ডেফিনেটলি কোনো ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়েছে, অথবা কোনো শার্প কোনো অবজেক্ট দিয়ে কিছু করছে। ওকে, আমি আপনার কাছে এখন চলে আসি এবং আপনাকে একটু জিজ্ঞেস করি যে ওই বাসায় আপনিও কি যান মাঝে মাঝে? আমি মোস্ট অফ দ্য টাইম মানে ভাইয়ার রুমেই থাকি, মানে যখনই যাওয়া হয় আমি আর ভাইয়া এক রুমে স্টে করি। তা মানে এই কাহিনীটা যখন হইছে তখন আমি ওই দিন ওই বাসায় ছিলাম না, আমি ভাইয়ার সাথে প্রায় থাকা হয়। তো এইটা হওয়ার পরে পরের দিন সকালবেলা সাথে সাথে আমার তখন বাসা ছিল হচ্ছে নিকুঞ্জতে। তো ওইখান থেকে আমারে ভাইয়া নিয়ে আসে। এরপর থেকে আমি মোটামুটি এই কাহিনীটা মোটামুটি একটু ভয় পাই, যেহেতু ভয় পাওয়ারই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আমি মানে ওইখান থেকে মানে অনেকদিন ভাইয়ের বাসায় স্টে করছি, এই জন্য যে আপনার সাথে কোনোদিন কোনো প্রবলেম হয় নাই? আমার সাথে হইছে সামান্য 2-1টা। যেমন একটা হচ্ছে আমি যখন ফার্স্টে এই যে নিকুঞ্জতে আমি যখন শিফট হয়েছিলাম, মানে ফ্রেন্ডদের সাথে আমি থাকতেছিলাম, তো ওইখানে হচ্ছে কি আমি ফার্স্টে মানে ওটা ডুপ্লেক্স বাসা ছিল, উপরে নিচতলাটা মোস্ট অফ দ্য টাইম নিচতলায় আমার বেড ছিল, কিন্তু ফ্রেন্ডরা সবাই উপর তলায় থাকে, তা আমি একা নিচতলায় থাকবো, এটা কেমন যেন মানে ফ্রেন্ডদের সাথে আর থাকতেছি, মানে ওই দিন আমি ফার্স্ট উঠছি। তো আমি গেছি মানে উপরের দিকে, যে আমি যাব, রাত তখন প্রায় 1-1:30 বাজে, মানে ফ্রেন্ডরা তো আড্ডাবাজি করতেছি, ব্যাচেলার লাইফ একটু, তো পড়াশোনা শেষ করছি একটু ফার্স্টের দিন। তো
নিচ থেকে আমি বালিশ আনতে গেছিলাম, যে আমার বেডের উপরে বালিশ থেকে আমি উপরে এসে ফ্রেন্ডদের সাথে ফ্লোরিং করে শুবো। তা আমি যখন বালিশ আনতে গেছি, বালিশ নিয়ে ওঠার সময় মানে বাসার যেহেতু ডুপ্লেক্স, সিঁড়িটা একটু মোড়ানো, তো ওই সিঁড়ির ওই পাশে একটা ব্যালকনি ছিল। সিঁড়ির ব্যালকনির ওখানে কিছু নাই, মানে জাস্ট একটা ব্যালকনি, ওই পাশটা ফাঁকা, মানে দোতলার উপরে। তা আমি যখন উঠলাম, হঠাৎ করে আমার চোখের কর্নার দিয়ে, মানে আমি উঠার সময় যখন মোড়ানো, যেহেতু ফেসটা হাফ ওয়ে গেছে ব্যালকনির সাথে, তা আমি চোখের কারণে মানে দেখলাম কি একটা কালো জাতীয় কি যেন একটা ব্যালকনি থেকে মানে উড়ে চলে গেছে, মানে সোজা ব্যালকনি দিয়ে লাফ দেওয়া টাইপের মানে গেছে। তো আমি সাথে সাথে মানে দাঁড়ায় ভালো করে মানে আরেকটু স্টে হইলাম। স্টে হওয়ার পরে ওইখানে মানে ফার্স্টে রাতে আর কিছু বলি নাই, ফার্স্টে আমি ভাবছি যে হয়তো কিছু একটা হইতে পারে। পরের দিন সকালবেলা আমি ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা করছি এখানে কোনো কিছু, ওরা আমার সাথে ফাইজলামি শুরু করছে, না এরকম তো ভূত টুত। কিছুদিন পরে আরেকজনের কাছ থেকে শুনছি যে ওই বাসাটায় নাকি অনেক আগে একটা মেয়ে সুইসাইড করছিল, মানে এটা আর কি শুনছি। আমার কাছে তখন একটু আজব লাগছে যে হয়তো কোনো কিছু হয়তো এই কারণে হইতে পারে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা দেখি কিছু এসএমএস পড়ে ফেলি আমরা এর মাঝখানে। অনেকেই আমাদের এসএমএস করছেন এবং আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এমডি ইসলাম শরীফ আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন নাইস স্টোরি, অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমি একটা জিনিসই খুব অবাক হচ্ছে যে এই যে 3 আঙ্গুলে যে স্ক্র্যাচের কথাটা শুনলাম, এটা যদি আপনি যদি মানে সামনে কোনোদিন দেখেন, মানে প্রথমে ছিল এটা আলমারিতে, তারপরে এটা বিভিন্ন জায়গায় এবং একটা না টবে, তারপরে আলমারিতে, তারপরে নিজের শরীরে, তো এই ব্যাপারগুলো, এবং হঠাৎ করে যদি দেখেন যে আপনার জিনিসপত্র উল্টা পাল্টা হচ্ছে বা কিছু জিনিসপত্র আপনি বাসায় পেয়ে যাচ্ছেন, এরকম আনএক্সপেক্টেড জিনিসপত্র বা আনওয়ান্টেড কোন জিনিসপত্র মনে হয় কেউ পেতে চান না যে বাসায় আসুক, কেউ দিয়ে যাক, এটা খুব আসলে আনন্দ বা সুখের না। এবং ধানমন্ডি নিয়ে তো আমরা অনেক ঘটনা বলেছি এবং ধানমন্ডি থেকে যারা আসেন তারা এরকম আজব এবং অনেক ধরনের ভয়ঙ্কর অদ্ভুত টাইপের ঘটনা নিয়ে আসেন এবং আপনারা মানে পছন্দও করেন সেটা। এবং এখন দেখতে পাচ্ছি যে অনেকেই এসএমএস করে সেটা জানিয়ে দিচ্ছেন। তানভীর আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন ফার্স্ট স্টোরিটার এখনো প্রশংসা দেখতে পাচ্ছি। ইমতিয়াজ আমাদের এসএমএস করেছেন পালকি মাসুম তেজগা থেকে, এবং তিনি বলছেন তার কাছে অনেকগুলো ঘটনা রয়েছে। খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন তারা রেগুলার শোনেন এবং তিনি বলেছেন যে তিনি ওয়েলকাম জানিয়েছেন এবং আমাদেরকে সাইম শাহজাহানপুর থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি অভি গাজীপুর থেকে। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি পাপ্পু জামালপুর থেকে এসএমএস করেছেন আমাদেরকে বরিশাল থেকে জিলানি মহিউদ্দিন। এবং সেকেন্ড ঘটনাটা তার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছে। আমাদের কাছে পারভেজ এসএমএস করেছেন আমাদেরকে রাসেল গাজী জিগাতলা থেকে এবং তিনি ভূত এফএম শুনছেন জানিয়েছেন। শিমুল আমাদের অনেকদিন পর শুনছেন, ওয়েলকাম ব্যাক। আমাদেরকে এছাড়াও হাসিবুল এসএমএস করেছেন নন্দনগাছি থেকে, নন্দনগাছি চারঘাট থেকে ভূত এফএম জোস হচ্ছে। আমাদেরকে এছাড়াও সুব্রত এসএমএস করেছেন রাজারবাগ থেকে এবং তিনি বলছেন যে কিছুক্ষণ আগে মাত্র তিনি জয়েন করেছেন। এন্ড ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি যে আপনার আজকের সময়গুলো আমাদের সাথে অনেক ভালো কাটবে। রাজীব আমাদের এসএমএস করেছেন আনু, এছাড়াও এসএমএস করেছেন জামাল উদ্দিন উদয়, এছাড়াও কবির জিঞ্জিরা থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই ফেসবুকে আমাদের সাথে আছেন। আমি তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের এসএমএস করতে হবে। আমাদের এসএমএস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। আমাদেরকে অবশ্যই ফেসবুকে আপনারা জানান কেমন লাগছে আজকের ঘটনাগুলো, এবং সেই জন্য আপনাদের যেটা করতে হবে আমাদের ফেসবুকের পেজে চলে আসতে হবে। আমাদের দুটো পেজ রয়েছে, একটা হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সাকিব এসএমএস করেছেন এবং আমাকে বলছেন যে ভাই আপনার পেজটা শেয়ার করলে ভালো হতো। আমি আমার পেজটাই বললাম, bhutfm@radiofurti.fm হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে আমাকে পেয়ে যাবেন। এবং আমাদের www.facebook.com/radio.furti, মানে ওর বুঝা গেল চোখটা দেখে যে আমার দিকে তাকায় আছে। তো আমরা ভাবলাম যে পড়ালেখার প্রেসারে এই সেমিস্টারে মাত্র ফাইনাল শেষ করে আসলাম, তো অবভিয়াসলি উই আর টায়ার্ড, তো কিছু না কিছু উল্টাপাল্টা চিন্তা ভাবনা চলতেছে মাথায়, জন্য দেখলাম। তো ঠিক আছে, আমি ওটার পাত্তা দিলাম না, আমি নেমে গেলাম ওর সাথে। নেমে আমরা
নর্মালি আমরা ট্রেন দিয়ে যাই আমাদের এয়ারপোর্টে, তো ওখানে আমরা ট্রেন না নিয়ে উই টুক আ ট্যাক্সি। আচ্ছা। ট্যাক্সিতে উঠে আমরা ওকে বলতেছি যে আচ্ছা তুমি কি এরকম, তোমার কি ডর্মে ভুট্টুত আছে? আমি জাস্ট জোক করতেছি ওর সাথে, তোমার ডর্মে কি ভুট্টুত আছে নাকি, দেখো তো, আমি তো এরকম একটা ভূত দেখছি তোমার ডর্মে। তো ওর না চেহারা দেখলাম যে একটু সিরিয়াস হয়ে গেল, বলতেছে কেন, কি দেখছো তুমি? তা আমি বললাম যে না, আমি দেখলাম এরকম একটা ব্ল্যাক ফিগার, এরকম ইয়েলো আইজ আমার দিকে তাকায় আছে। তো ওর রিয়াকশনটা ছিল দেখার মতন। ও বলতেছে ও মাই গড, এটা তো আমি পুরো সেমেস্টার ধরে দেখতেছি, আমি তো ভাবছি যে টায়ার্ড হয়ে আমি এটা দেখতেছি, তুমি একই জিনিস কিভাবে দেখলা? আর ও আমাকে কোনো দিনও এইসব কথা বলে না, বিকজ সেইগুলা বিশ্বাসই করে না। তো ওই একটা এক্সপিরিয়েন্স যেটা আমি দেখে অ্যাকচুয়ালি আমি মানে স্টান্ড হয়ে গেছি যে কিভাবে সম্ভব যে একই রকম জিনিস সেটাই, দুজন একই রকম দুজন। এবং আপনি তো মনে হয় ওইটা কি আপনার ফার্স্ট ভিজিট ছিল, ওই মানে ফ্রেন্ডের বাসা বা যাওয়া বা এরকম? না, আমি ওখানে আগেও গিয়েছি, তো কোনোদিন ওরকম ফিল করেননি? বা ওরকম ফিল করি ওই দিনই পার্টিকুলার আমি চোখের সামনে দেখি আর কি। আগে এরকম চোখের সামনে আমি মানে এত ক্লিয়ারলি দেখিনি, প্রবাবলি কিছু দেখেছি, আই হ্যাভেন্ট নোটিসড। ওকে, আরো কিছু ঘটনা যদি ওখানকার কিছু ঘটনা যদি আপনার থাকে তাহলে বলতে পারেন আপনি। আমেরিকাতে যেরকম, আমেরিকা বা বাংলাদেশ যেখানে আপনার বলতে ইচ্ছা করে। বাংলাদেশে আমার সাথে ইন্টারেস্টিং কিছু কিছু ঘটনা ঘটছে। জি। যেরকম আমাদের বাসাটা আমি আপনাকে বললাম, জি। আমার বাসায় এরকম ড্রাইভাররা অনেক কিছু দেখে। তারপরে বাংলাদেশে যে কোনো জায়গার, আপনি যে কোনো জায়গায় বলতে পারেন। এবং আপনি একটা জিনিস বলছেন, আপনার বাসায় যে এত কথা বললেন, বাসাটা যখন আপনারা ওঠেন, ইয়েস, হ্যাঁ, আমি আমি অ্যাকচুয়ালি সেটা এটা বলতে মনে চাচ্ছিলাম। করছিলাম জি, যে জি, আমি জি। এটা আমি কি জানি মিস করছি আমার জি, বাসা জি, জি। সম্পর্কে। আর মানে আমার কোথা থেকে কিনছেন বা কি অবস্থা সেটা আমরা জানতে চাই না, না, but দরকার নেই, কি কি হয়েছিল এটা আমাকে বাসাটা বলতেন। অ্যাকচুয়ালি বানানো, এটা আমাদের বড় কোনো কারণই নাই, কারণ যেসব ঘটনা ঘটে বাসার মধ্যে আরো দুই একটা স্টোরি আছে, যদি আপনার সময় দেন পরে আমি বলবো। হুম। তো ভয় অবশ্যই লাগে, বাট অভ্যাস হয়ে গেছে এখন। ওকে, আচ্ছা, আমরা অন দ্যাট নোট আমরা একটা ব্রেকে চলে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। এবং যাওয়ার আগে জানি যে আমাদের যদি এসএমএস করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাই। আর যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell। চলে যাবো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Gramophone. আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি উত্তরা থেকে শেখ মোহাম্মদ নজরুল হাসান বলছি। আপনাদের এই ফুর্তি এফএম অনুষ্ঠানটা আমার ছেলের মাধ্যমে আমি বেশ কয়েকদিন ধরে শুনেছি আর কি। যাই হোক, এবং আমি নিজেও ইন্টারেস্টেড হই। আমার ছেলেও বলে যে আব্বা তুমি তো জীবনে অনেক কিছু এগুলো ভূত দেখেছো, তুমি এগুলো তোমার ঘটনাগুলো একটু বলো। তো আমি সেই ঘটনাটার মধ্যে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। সেটা 1990 সাল, তখন আমার মায়ের একটা অপারেশন ব্যাপার ছিল। তো যেদিন আমার মায়ের অপারেশন, যে রাতের আগের দিন হবে, তো সেদিন কিন্তু আমরা কেবিন পাইনি। তো যাই হোক, আমার মেজো ভাই এবং আমি এবং মেজো ভাইও ছিলেন। তো সবাই মিলে আমরা অন্যান্য পাশে যারা রুগী ছিল, একজন আমার বাচ্চা হবে, সেই ভদ্রলোক ছিল, তার শালিকা ছিল, তার আত্মীয় স্বজন, সবাই মিলে আমরা গল্প গুজব করি। তো গল্প গুজব করার পরে এর মধ্যে আমি ওই রাত্রজন একটা হয়ে গেছে, একটা 1:30 মতো। তখন আমার বোন বললো যে ঠিক আছে, আমাকে তো আর ভেতরে ওয়ার্ডে তো আর করতে দিবে না, তো কোনো দরকার লাগলে বলিস। তো আমি বললাম আচ্ছা। তো ওইদিকে ওই কলপসের গেট ছিল, কলপসের গেটের এই পাশে, হ্যাঁ, আমি ওই আপনার যেদিকে ডক্টরদের লিফট আছে এবং সিঁড়ি আছে ওই দিকে আর কি। তো ওই সাইডে আমি কলপসের গেট ঘেঁষে প্রায় একটা চাদর ছিল, একটা ম্যাচ ছিল, আমার কাছে মোমবাতি ছিল। তো আমি বসে বসেই ওয়ালে একটু ঠেক দিয়েছিলাম। এই ফাঁকে যে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি ঠিক জানি না। তার বেশ অনেকক্ষণ পর হঠাৎ করে দেখি যে আমার বোন আমাকে গায়ে হাত দিয়ে তুললো। তো তুলে দেখি আমার মেজো বোন। মেজো করার পরে তারপর সে মুখে কিছু কথা না বলেছে, হাঁটা ধরলো। তো আমি তার হাঁটা ধরছি, আমি কি কোথায় যাবো, কি বলতেছি? তো আমাকে ইশারায় বলতেছে যে তুই আমার দিকে আয়, এদিকে আয়। তারপর হঠাৎ করে দেখি যে সে দূরে সরে গেলো, যেদিকে আপনার কেবিন টেবিন আছে
দূরে সরার পরে ওখান থেকে সে হাত দিয়ে আমাকে ডাকতেছে। তো ততক্ষণে কিন্তু আমার কিন্তু সেন্স বলতে গেলে যে আমি কোথায় আছি কি আছি নাই, হঠাৎ করে লাইট পড়ছে আমার, ততক্ষণ আমার সেন্স আছে। আরে তখন আমি তাকে বলতেছি চিৎকার করে, কেন রে তুই আমাকে ওদিক কেন ডাকতেছিস? এর মধ্যে হচ্ছে কি আবার কতগুলো লোকের আওয়াজ, সিঁড়িতে কতগুলো লোকের আওয়াজ, আবার ওই নার্স ফার্সের আওয়াজ মনে হচ্ছে। তো আমি তাড়াতাড়ি নিজেকে গুছাই নিলাম, কারণ আমাকে ওই জায়গায় যদি একা দেখে, যদি কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করে আর কি, তো আমি মনে মনে প্রশ্ন ঠিক করলাম, উত্তর ঠিক করলাম যে আমাকে যদি প্রশ্ন করে যে তুমি এখানে কেন, তো বলবো, তখন আমি বলবো যে আমার মায়ের অপারেশন হয়েছে, আমরা কেবিন পাইনি, তাই আমি এখানে আছি। এই বলে আমি ওই ভদ্র মহিলাকে দিকে, নার্সের দিকে হঠাৎ করে তাকিয়ে দেখতে যাব, তো হঠাৎ করে তার জুতার দিকে নজর পড়লো, কালো জুতা এবং সাদা ড্রেস পরে আসে। তো তারপর যখন আমি তার পা থেকে মাথা পর্যন্ত দেখতে যাই যাব, হঠাৎ দেখি যে মহিলাটা একই চেহারা তার, গরুর যেমন আপনার ওই গরুর যে ছিললে কষারে যেমন ছিলে দেয় গরুর মাথাটা, ঠিক ওই রকম হয়েছে, চোখগুলো বাইরে হয়ে আসছে, এবং তার শরীরটা মানে মুখ থেকে, মুখমন্ডলটার মধ্যে থেকে মানে চামড়াটা টেনে কে যেন একেবারে টেনে দিয়েছে, এবং রক্তটা আপনার ফোটা ফোটা রক্ত পড়তেছে। এটা দেখার পরে, এই ভয়াবহ চেহারাটা দেখার পরে আমার জবানটা বন্ধ হয়ে যায়, এবং আমি যেন বোবার মতো হয়ে যায়। এবং আমি ওই দৃশ্যটা দেখতে চাচ্ছি না, কিন্তু আমাকে বারবার দেখানো হচ্ছে, মানে বারবার ঘাড় ঘুরে দেখে আমি দেখতে চাচ্ছি না। এই কয় মিনিট হবে ঠিক জানি না। তারপর আমি আমার মধ্যে আবার সেন্স আসে, এবং আমি দৌড় দিয়ে যেতে চাই, এবং শেষ পর্যন্ত দৌড়াতে পারা সক্ষম হই। আমি ওখানে যে ওই আমার ওখানে একটা চাদর ছিল, চাদরটা নিলাম, চাদরটা নিয়ে তখন আমি ওই ওখানে চাদরের মধ্যে ওই নিলাম, ওই ম্যাচটা খুঁজে পাই, মোমবাতিটা খুঁজে পাইনি, আর ম্যাচটা জ্বালিয়ে দিয়ে ততক্ষণে আশ্চর্য হয়ে যায়, ওই নাচটা আমার কাছে আসে, একটু দূরে আসে, প্রায় 2 হাত দূরে হবে, কিন্তু সে ওই ফ্লোর থেকে কিন্তু আপনার 1 হাত উঁচুতে। তখন আমি ম্যাচটা জ্বালাবার চেষ্টা করি, আসলে ভয় ম্যাচটা জ্বলছে না, এবং শেষ পর্যন্ত আমি সক্ষম হই। ম্যাচটা জ্বালাবার পর যখন তার দিকে ওই আগুনটা ছুঁড়ে মারি, আমি আগুনটা ছুঁড়ে মারার পরে, কারণ আমি জানতে পেরেছি অনেক মুরব্বীরা বলছে যে আগুন থাকলে কেউ মানে এগুলো একটু ভয় পায়, চলে যায়, এবং সত্যি আগুনটাও নিভে গেল, এবং ওই মহিলাটা ওই যে ভয়াবহ চেহারাটাও চলে গেল। তো যাই হোক, এরপর আমি মানে আমার বেশ অন্যরকম লাগলো, আমি নিজে মানে কেমন যেন একেবারে কাউকে যে ডাকবো সেই অবস্থা আমার নেই। তখন আমি পুরো গায়ের চাদরটা দিয়ে যেখানে বসে ঘুমাচ্ছিলাম ওখানে চলে যাই, এবং ওখানে অবস্থায় আবার থাকি। তারপর আমার ঘুমিয়েছে, কিছুক্ষণ পরে, কতক্ষণ আমি ঠিক জানি না, হঠাৎ করে আমার বোন আসছে, আমাকে গায়ে তুললো, একেবারে নর্মাল স্বাভাবিক। আমার বোনকে আর বলিস না, কি রে কি অবস্থা রে, আমি বলতেছি এই জানিস আমি তো আমার বোন কোনো উত্তর দিল না। তারপর দেখেছি বারান্দার দিকে, সামনে যে বারান্দাটা আছে, বারান্দার দিকে তাকে আমার দিকে তাকে হাসতেছে, হাসা যাওয়ার পরে তারপর দেখি তো বাবা সেটা একেবারে পড়ে যাচ্ছে। তখন আমি তাকে হাত দিতে যেই যাবো, তখন ঘুরে তাকে আমার দিকে তাকে এসেছে, তখন দেখি না আমার বোন তো না, ওই সেই ভয়াবহ চেহারাটা। তখন আমি কেমন কাঁপুনি আরম্ভ করি, এবং তাকে মুখে কোন রকম করে চাদর দেওয়ার মুখ ঢাকার চেষ্টা করি, করার পরে তারপর ততক্ষণে আবার কিছুক্ষণ পর ঘুম এসে যায়। এর কিছুক্ষণ পর আবার যখন ঘুম আসে, দেখি যে আবার সেই একই দৃশ্য। তখন আমি চুপচাপ থাকি। তারপরে সকাল মনে হয়ে যায়, সকালের দিকে একটা আমাকে ডাকাডাকি করে, ততক্ষণ আমার কি যায় আমাকে ডাকতেছে। তখন বলছে, এই যে ভাই, আপনি মাথার থেকে আপনার চাদরটা এই করেন তো, আপনি এই কি বসে বসে কি ঘুমাচ্ছেন, চাদরটা সরান। আমি কিন্তু ভূত নই। আপনি জি, আপনি ভয় পেয়েছেন? আমি না, আমি তো ভয় পাইনি, আসলে তো আমি ভয় পেয়েছিলাম। বলে না, আসলে আপনি ভয় পেয়েছেন, শোনেন, আপনি কি ওই মহিলাকে দেখছেন, ওই যে চোখগুলো বড় বড়? তখন বললো, আপনি জানলেন কি? আর আমি জানবো না, উনি যে ওখানে নার্সে আমাদের মতো কাজ করতো, তো ওই বেশ কিছু 2-3 বছর হলো ও সুইসাইড করছে। তো তারপর থেকে সে যখন খালি রাতে বেলা কাউকে যদি একা পায়, তখন সে ভয় দেখায়, কিন্তু কারো ক্ষতি করে না। আর আমার কাছে আরো বই আছে, তো আর গল্পটা যদি এটা যদি ভালো লেগে থাকে এবং যদি বলেন, তাহলে আমি আরো এটা বলতে আপনাকে কি ঘটনাগুলো বলতে পারবো। তো আল্লাহ হাফিজ। Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও 88.2 FM। ঘড়িতে সময় রাত 1:01। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি। একটা অডিও ক্লিপ শুনলাম আমরা। আমি জানি না যে আপনাদেরকে এই ঘটনাটাও শেয়ার করেছিলাম কিনা, প্লিজ আমার মানে এই জিনিসগুলো আমার মনে রাখা খুব কষ্টকর, বাট আমি আজকে যখন দেখছিলাম যে কোন ঘটনাগুলো আপনাদের শোনানো যায়, সেখানে আরো একটা চমৎকার ঘটনা আমি পেয়ে গিয়েছিলাম, এবং সেই ঘটনাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। যে ঘটনাটি আমাদের
একজন লিসেনার তিনি আমাদের ইমেল করেছেন। হয়তো ঈদের সময় আমি ঘটনা শুনিয়ে থাকতেও পারি, বাট ভালো ঘটনা, দুইবার শুনলে হয়তো আপনারা মাইন্ড করবেন না। যদি এটা যদি ফার্স্ট টাইম হয় তাহলে তো খুবই ভালো কথা। যাই হোক, যিনি লিখছেন তিনি লিখছেন এইভাবে যে লুৎফর কায়সার, তিনি লিখছেন যে ঘটনাটি যদি সিলেক্ট হয় তাহলে পড়ে শোনান, স্টুডিওতে যাওয়া আমার সম্ভব নয়। ঘটনাটি আমার এক সিনিয়র ভাইয়ের, ওই ভাইয়ের অনুমতি নিয়ে এই ঘটনাটা পাঠাচ্ছি, তবে উনি নাম প্রকাশে ইচ্ছুক নন। ঘটনাটির আগে কিছু কথা বলে নেওয়া দরকার। ঘটনাটি ওই ভাইয়ের হলেও আমি কিছুটা জড়িত আছি। আমি রুয়েটের 10 সিরিজের একজন ছাত্র, 10 সিরিজ এখন ফাইনাল ইয়ারে, এবং আর যে ভাইয়ের ঘটনা উনি 6 সিরিজের। আমরা আমাদের সাথে থাকে তাহলে এগুলো কিছু করতে পারবে না। দেখি এই পর্যন্ত যারা থাকতে পারে নাই, আমি থাকতে পারবো। সো ওনার মধ্যে সেই একটা বিশ্বাস ছিল, আল্লাহর প্রতি একটা আস্থা ছিল, এর জন্য উনি তার কয়েকদিনের মধ্যেই ওই জায়গাটা কিনে ফেলে এবং আমাদের ফ্যামিলি গোপালগঞ্জ থেকে এই গ্রামে শিফট হয়ে যায়। এবং প্রথম কয়েক বছর আর কি ওরকম সমস্যা হয় নাই, তা 2-3 বছর পর থেকে একটা স্বাভাবিক একটা বিষয় সবাই ফিল করে যে যদি আমি দাঁড়ায় থাকি সন্ধ্যাবেলায় কোনো ঘরের মধ্যেই, যদি পিছনে একজন থাকে, যদি জোরে শ্বাস প্রশ্বাস নেয়, গরম একটা হাওয়া আমাদের শরীরে লাগবে, সেটা প্রায় আমার আম্মা, আমার কাকা, ওনরা সবাই ফিল করতো। কিন্তু ওইটা আর কি অত টেক কেন না, হইতে পারে কেউ পাত্তা দেন না। পাত্তা দেন না। আবার আরেকটা বিশেষ কাহিনী হতো যে আমাদের আর কি ওই জায়গাটায় অনেক তাল গাছ ছিল, চারিপাশে যে নারকেল গাছ ছিল, একটা কি বলবো, একটা নির্জন, একটা ভৌতিক একটা জায়গার মতো। আর আমাদের গ্রামের প্রথম বাড়িটা আমাদের ছিল এবং জায়গাটা খুব জঙ্গল টাইপের ছিল। দেন ওইখানে প্রত্যেক রাতে পিছনে আমাদের ঘরের জাস্ট পিছেই 3টা তাল গাছ ছিল, ওইখানে খুব রাতের বেলা অনেক সাউন্ড আসতো, অনেক সময় ঢিলের, আমাদের চালে ঢিল মারতো এরকম। এবং ওই রাস্তা দিয়ে রাত 8টার পরে কেউ ওইখান থেকে চলাফেরা করে না, এত ভয় ভীতকর জায়গা ছিল। এখন একটু স্বাভাবিক হয়েছে, কিন্তু তখন কেউই 8টার পর ওইখান থেকে চলাচল করতো না। তারপরে চলাচল করতো না ভয়? হ্যাঁ, ভয়। আচ্ছা। কারণ ওইটা আমাদের মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্তই ছিল পুরোটা শ্মশান, অনেক দূরই হবে। এর জন্য আর কি কেউ রাতের বেলায় 8টার পর ওইখান থেকে কোনো চলাচল হতো না। আর যদি কেউ চলাচল করতো অনেকে মিলে, কারণ এখানে প্রায় অনেক খারাপ কাজ হতো, বিশেষ করে আমাদের যে তাল গাছটা আছে ওইখানে। আমি আমার জন্মের পর থেকে বেশি আর কি এরকম কাজ শুরু হয়। যেরকম আমি জন্মগ্রহণ করার পর থেকে আমি শুনেছি আমার আম্মার কাছ থেকে বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে যে অমাবস্যা এবং এরকম অমাবস্যা এবং পূর্ণিমার সময় আমার খুব অসুস্থ হতো, যেরকম অনেক শ্বাসকষ্ট হতো, এবং এমন এমন সময় হতো যে এমন পরিমাণে হতো যে আমার পুরো বডিটা নীল হয়ে যেত এই কষ্টের জন্য। সো এরকম অনেক মানে অনেক মানুষের কাছে গেছে যে আসলে কোনো সমস্যা নাকি অন্য কোনো কারণ। তা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার দেখিয়েছে, কিন্তু একজন হিন্দু একজন লোক যে এইসব জানে, সে একদিন এসে বলছিল যে এইখানে ভূত বা এরকম মন্দ আত্মার কোনো কাজ আছে যেটা ওর উপরে ভর করতে পারে। আচ্ছা। এই আর আমাদের খ্রিস্টান সমাজে, আমি খ্রিস্টান, আমাদের সমাজে আর কি ভূত বিশ্বাস করে, কিন্তু এইগুলিতে আমাদের বাইবেলে বলা আছে যে ওইগুলি থেকে দূরে থাকা ভালো। এই জন্য আর কি আমাদের ফ্যামিলিটা তো টেক কেয়ার না, ওনারা আল্লাহর উপর নির্ভর করছে যে আমাদের আল্লাহ সাহায্য করবে এই সব থেকে। আমরা মানুষ, এর জন্য আর কি আল্লাহর সাহায্য থাকলে আমরা সবকিছু পারবো। দেন এরকম চললো, আমি প্রায় অসুস্থ হতাম, এরকম অনেক কাহিনী। তারপরে যেটা আমি প্রথম যে এক্সপিরিয়েন্স আমার হয় যে আসলে ভূত বা এরকম কিছু, আমি একদিন আমার কাকার সাথে গোপালগঞ্জ গিয়েছিলাম এবং সন্ধ্যার টাইমে আমি গোপালগঞ্জ থেকে ব্যাক করতেছি আমাদের গ্রামে। তো আমাদের বলেছি যে আমাদের মেইন রোড থেকে আমাদের বাড়ি পর্যন্ত শ্মশান, মানে পুরনো শ্মশান ছিল। জাস্ট 2 দিন আগে ওইখানে আমাদের রাস্তার একটা মাঝ বরাবর, আমাদের বাড়ি থেকে মেইন রোডের মাঝ বরাবর একটা জায়গায় 2 সাইডে 2টা কবর দেওয়া হয়েছে, যারা আর কি ফাঁসি বা বিষ খেয়ে মারা গেছে, তাদের অপঘাতে মৃত্যু, ঠিক স্বাভাবিক মৃত্যু না। আচ্ছা। সো ঠিক 2টা কবরের পাশে রাস্তার মাঝখানে রাস্তা, 2 পাশে 2টা গাছ আছে। গাছ 2টার আসলে আমি আইডেন্টিফাই করতে পারি না কোন গাছ। সো আমরা যখন ওই গাছের কাছে আসলাম, প্রথমে দেখলাম একটা আলো ওই কবরের ওই মাঝখান দিয়ে রাস্তার উপর উঠলো। দেন তারপর দেখলাম কি হঠাৎ ওই 2টা গাছই আগুনের মতো ধরে গেল, জাস্ট নীল আলো। সো আমার চোখের সামনে? হ্যাঁ, আমার চোখের সামনে। আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু এখনো ওই জিনিসটা আমার চোখে ভাসে। সো আমার চাচা বললো কি, বাবা তুমি চোখটা বন্ধ করো, এখানে একটু সমস্যা আছে। সো আমি চোখ বন্ধ করলাম এবং আল্লাহর নাম স্মরণ করতে করতে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। চোখ খুলে কি দেখলেন?
আমি তো দেখছি ওই আগুন ধরছে, হুম। এবং কাকা আমার চাচা তখনই বলছে তুমি চোখ বন্ধ করো নাহলে ভয় পাবে, এর জন্য আমি তখনই চোখ বন্ধ করি। আমার সেকেন্ড যে এক্সপিরিয়েন্সটা আমি পাই সেটা হচ্ছে আমার দাদির সাথে একদিন আমরা মাছ ধরতে গেছিলাম। সো আমার দাদি আর আমার চাচা আমার পিছে, আমি আগে যাচ্ছি, আমি তো ওইখানে পরিচিত ছিলাম যে আমরা কোথায় মাছ ধরবো। হুম। সো একটা পুকুর ছিল, মানে ধান চাষ করো এই বিলের মাঝখানের দিকে। সো আমি আগে দৌড়ে দৌড়ে গেছি, একটা এক্সাইটেড ছিল আজকে মাছ ধরবো। সো ওই সময় আর কি একবারে ভর দুপুর ছিল, আমি আগে গিয়ে সবার আগে আমি ওনাদের 5 মিনিট আগে আমি ওখানে পৌঁছে গেছি। আর যে সময় আমি পুকুর পাড়ে উঠবো ঠিক তখনও দেখি বিরাট একটা পশু আকারে আর চোখগুলি লাল, ও আমার উপর এক লাফ দিছে। কেমন টাইপের পশু একটু যদি বলতেন? এটা পুরোটাই কালো, কিন্তু কালো? এটা আমি এখনো অত আইডেন্টিফাই করতে, সাইজটা কিরকম? সাইজটা খুব বড়, আচ্ছা। অনেক বড়, যেটা আমি দেখেই ওর চোখ দূরে দেখে আর ওর এত বড় ওইটা দেখে আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। একটা চিৎকার দেওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাই। সো এই চিৎকার শুনে আমার দাদি এবং আমার চাচা আসে, এসে আমাকে হসপিটাল নিয়ে যায়। আমি প্রায় 3-4 ঘন্টা অজ্ঞান ছিলাম, তারপরে আমি ঠিক হই। তারপরে ওনারা আমার ভয়টা কাটানোর জন্য যে তুমি এইটা দেখে ভয় পাইছো, চলো তোমাকে দেখাই ওখানে কি ছিল। আমি ওখানে যাই দেখি কি একটা মরা কুকুর পচা, কিন্তু আমি দেখছি অন্য একটা জিনিস। এটা ছিল আমার সেকেন্ড এক্সপ্রেশন। আমি এরপরে আমার বাবার কাহিনী আসি যে আমার বাবার কিভাবে ক্ষতি হয়েছে। তারপরে এরকম অনেক কাহিনী হওয়ার পরে আমার বাবা ছিল ওই আর কি ওই যে ওই জায়গাটার বিশেষ সমস্যা ছিল যে ওইখানে যে ফ্যামিলিগুলি আসে তাদের প্রথম সন্তানদের সমস্যা হয়, অন্য কারো অত সমস্যা হয় না, কিন্তু সেই জন্যই আপনার সমস্যাগুলো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা। এটা বেসিক্যালি যে প্রথম সন্তান হবে ছেলে, মেয়ে না ছেলে, তারই প্রবলেমটা হবে। সো আমার ফ্যামিলিতে আমার বাবা ছিল প্রথম ছেলে, তার অনেক সমস্যা ছিল। সে আর কি এরকম হঠাৎ হঠাৎ অনেক প্রচন্ড অসুস্থ হয়ে যেত, কিন্তু উনি গ্রামের মধ্যে খুব হেলদি মানুষ ছিল, খুবই 6 ফিটের মতো লম্বা এবং খুবই হেলদি। ওনার মতো গ্রামে এত হেলদি মানুষ ছিল না আমার আব্বার মতো। সো হঠাৎই উনি অসুস্থ হয়ে পড়তো, কোনো কারণ ছাড়াই হঠাৎ। ইভেন ঢাকায় এসে আমাদের গোপালগঞ্জে অনেক ডাক্তারখানায় অনেক হসপিটালে দেখানো হয়েছে, ঢাকাতেও আপনারা দেখিয়েছেন, হ্যাঁ, আপনি বলছিলেন। কিন্তু হ্যাঁ। কোনো রিপোর্টে কোনো কাজ হয় নাই, রিপোর্ট জিরো। ডাক্তারও কনফিউজ যে এত ঝামেলা, এত অসুস্থ কিন্তু কোনো রিপোর্ট আসতেছে না সঠিক। একজন বলতেছে এই রোগ, একজনের এই রোগ, কিন্তু সঠিক কেউ রোগের শেষ পর্যন্ত উনি বিছানাতেই পড়ে গিয়েছিলেন একদম পুরোপুরি। না? তার আগে একটু কাহিনী বলতে চাই যে এই আমার আব্বা অসুস্থ হওয়ার আগে যে আরো কয়েকটা প্যারানর্মাল কাজ হয়েছিল। যেরকম আমাদের গ্রামের মধ্যে আমাদের বাড়িতেই শুধু 2টা ফজলি আম গাছ ছিল, প্রচুর আম ধরতো। আমি ছোটবেলায় দেখেছি প্রচুর আম ধরতো, কিন্তু হঠাৎ আমের সময়, আমের সিজনে আমগুলি খুব বড় হয়েছে, কিন্তু হঠাৎ একদিনের মধ্যে পুরো আম গাছটা শুকায় গেছে। এবং আস্তে আস্তে যেরকম একটা গাছ যদি আপনি ডাল আগুনে পোড়ান যে গুড়ি গুড়ি হয়ে পড়বে, ঠিক ওই গাছটা এরকম গুড়ি গুড়ি, আগুন না কিন্তু জাস্ট আগুনে পুড়লে যেরকম ছাইটা হয় ওরকম গুড়ি গুড়ি হয়ে পড়ে পুরো গাছটা ওইরকম গেছে। যে আমরা কাঠ বানাবো বা গাছটা মরে গেলে সাধারণত কাইটে আগুন জ্বালতে হিসেবে ব্যবহার করে বা ফার্নিচার তৈরি, কিন্তু সেই সুযোগটা আমরা পাই না। ওইটা ছাইয়ের মতো পুরে পুরে ওইটা শেষ হয়ে গেছে, কিন্তু আর কোনো আগুন ছিল না। তো ও দেখে গ্রামের সবাই আর কি একটা অনুমান করছিল যে এখানে একটা ঝামেলা আছে। সো আমরা এরপরে আমরা আমাদের যে পালক বা ওনরা থাকে ওই প্রিস্টদের ডাকছি, ওনরা এসে আর কি অনেক প্রার্থনা করছে যেন কোনো কিছু না হয়। কিন্তু ওনরা একটা কথা বলছিল যে আসলে এখানে অনেক ঝামেলা আছে, তোমাদের উচিত হবে যে এখান থেকে তাড়াতাড়ি শিফট হয়ে যাওয়া, নাহলে তোমাদের আসলে কোনো সমস্যা হতে পারতো। কিন্তু আমার ওই একটাই, আমার দাদির দৃঢ় বিশ্বাস ছিল যে আল্লাহ আমাদের রক্ষা করবে, এর জন্য আর কি আমরা এখানে থাকা। তারপরে আর একটা খুব আশ্চর্য একটা কাহিনী যেটা আমরা পরে শুনবো। আমাদেরকে ছোট্ট বিরতিতে যেতে হবে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। This track was downloaded from FusionBD.com. Bhoot FM. The night comes alive with Graminphone. Yes, the night comes alive with Graminphone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাজদাল আছি সাথে, এবং আমরা দেখতে পাচ্ছি আজিমপুর থেকে আমাদের একজন লিখেছেন, নাম হচ্ছে JH বয়। তার কমেন্টটা ফেসবুকে পড়ে বুঝতে পারছি যে তার বাসার খুব কাছেই কবরস্থান। MD মনোয়ার হোসেন আমাদের এখানে কমেন্ট করেছেন, আমাদের এখানে বর্ষা ধর কমেন্ট করেছেন, HSC রেজাল্ট প্লাস ভূত এফএমের ভয় সব মিলিয়ে অবশ্য মানে সব মিলিয়ে অবস্থা করুন। ওকে, আমাদেরকে ছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকে এখানে
কিন্তু লিখছেন। আমাদের এখানে আছেন দেখতে পাচ্ছি, ভয় লাগছে লিখেছেন ওমর ফারুক। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লিখেছেন ভূত এফএম শুনছি। আমাদের এখানে অনেকেই ভূত এফএম শুনছেন এরকম লিখে পাঠিয়েছেন, আরো লিখে পাঠিয়েছেন। দেখতে পাচ্ছি যে তৌসিফ চৌধুরীও লিখেছেন যে তিনি অনেক ভয় পাচ্ছেন। আমাদের রকি খান লিখেছেন অনেক ভয় লাগছে। এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে চরম সব ঘটনাগুলি লিখেছেন সামি রহমান। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে শাফায়েত হুসাইন শাফায়েত লিখেছেন যে কমেন্ট পড়েন না কেন। 14 মিনিট আগে আপনি কমেন্টটা করেছেন, 14 মিনিটের মধ্যে কি আমরা আসলেও ফেসবুকে কমেন্ট পড়েছি? মনে হয় না। স্টোরি নাইস লিখেছেন ইফতেখার আহমেদ ফাহাদ। এছাড়াও আমাদের এখানে লিখেছেন ইজাজ আলী পাপ্পু। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি লিখেছেন অহনা কবির আশা, সোহেল রানা, শামীম খান, এস কে কুন্তল, সুনম চাকমা, তার সাথে প্রিন্স রমিজ। এছাড়াও দেখতে পাচ্ছি আরো লিখছেন সোহেল রানা। আমাদের এখানে লিখেছেন জালাল উদ্দিন, তাছাড়াও রাজা সহ আরো অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। আমাদের যে পেজটা রয়েছে অর্থাৎ ভূত এফএম যে পেজটা, সেটাতেও লিখেছেন আকাশ শাকি লিখেছেন ভালো লাগছে। এবং এছাড়া আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখেছেন জুয়েল, যে আমাদের এখানে লিখেছেন আরিয়ান আকাশ। এছাড়াও লিখেছেন আবু সাইম বাবল। এছাড়াও লিখেছেন আমাদের এখানে জাকারিয়া আকাশ। এছাড়াও আমাদের এখানে লিখেছেন আরিয়ান ইসলাম। তারপরে লিখেছেন হামজা। এছাড়াও ইফতেখার সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.furti অথবা চলে যান www.facebook.com/bhutfm.russell এই দুটো পেজে। এবং আপনি আমাদের এসএমএস ও পাঠাতে পারেন। আমাদের এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। এমডি হাসিব লিখেছেন আজকে একটু বেশি ভয় লাগছে। পবন বসুন্ধরা থেকে লিখেছেন আজ সব দিক দিয়ে পরিবেশ চরম। আরিফ এবং তার ওয়াইফ রুম্পা হবিগঞ্জ থেকে লিখেছেন তার কাছে ভালো লাগছে। আরাফাত আমাদের এখানে এসএমএস করেছেন ফুর্তি থেকে। এমবি বাবু নারায়ণগঞ্জ থেকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে ফাহাদ নোয়াখালী থেকে এসএমএস করেছেন। লিখন আমাদের এসএমএস করেছেন চিটাগং থেকে। আমাদের এখানে দেখতে পাচ্ছি এছাড়াও ফারহান তামজিদ এসএমএস করেছেন ত্রিমোহনী থেকে। এছাড়াও ফিরোজ আমাদের এখানে এসএমএস করেছেন ওয়াবদা খুলনা থেকে। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি অমি এসএমএস করেছেন, লিমন আমাদের এখানে এসএমএস করেছেন তানজিম সহ আরো অনেকে। যাই হোক, আপনি যদি এসএমএস করতে চান তাহলে তো নিয়মটা জানেনই। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং জানিয়ে দিন যে আপনি কোথা থেকে এসেছেন আমাদেরকে। জি, আমি মোহাম্মদ হাসিব, পিএন কলেজ ঢাকাতে পড়াশোনা করতেছি, এবার সেকেন্ড ইয়ার। আমি আসছি মিরপুর 14 ভাষান্তিক এলাকা থেকে। ওকে, আপনার ঘটনা শুনি আমরা। জি, আজকে আমি যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমার ছোট বোনের বান্ধবীর কাছ থেকে শোনা। ঘটনাটা ঘটেছে দিনাজপুরের মধ্যপাড়া গ্রামে। গ্রামের ভিতরে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে ছিল হাজবেন্ড ওয়াইফ আর কাজের মেয়ে। হাজবেন্ড শহরে চাকরি করার কারণে বাড়িতে সবসময় থাকতো না, শুধুমাত্র উইকেন্ড পাইলেই বাড়িতে আসতো। তো বাড়িতে কাজের মেয়েটাই ওই মহিলার সব কাজ করে দিত। ভাই আগেই বলি, এই মহিলাটা ছিল প্রেগনেন্ট। তো একদিন রাত্রে মহিলার খুব পানি তৃষ্ণা পায়। তো ওই মহিলাটা কাজের মেয়েকে ডাক দেয় পানি এনে দেওয়ার জন্য। বাট অনেকক্ষণ ডাকার পর কাজের মেয়েটা আর আসে না, অনেক গভীর ঘুমে ছিল। তারপর মহিলাটা নিজেই পানি খেতে যায়। কলসের কাছে যায়, দেখে কি কলসে পানি নেই। তো তিনি ভাবলেন যে টিউবওয়েল তো পাশেই, আমি যা পানি খায় আসি। তো তিনি গেলেন বাইরে টিউবওয়েলের কাছে পানি খেতে। পানি খাওয়া শেষ করে যখন ঘরে ঢুকবে তখন তিনি পিছন থেকে কান্নার আওয়াজ শুনতে পায়। তো তিনি পিছনে তাকালেন, দেখলেন কি টিউবওয়েলের পাশে শিউলি গাছের গোড়ায় একটা বাচ্চা বসে বসে কান্না করতেছে। তো তিনি বাচ্চাটাকে দেখে জিজ্ঞেস করে, কি তুমি কাঁদতেছো কেন? তো বাচ্চাটা কোনো রিপ্লাই নেই, শুধু কান্নাই করতেছে। তো একটু পর দেখলো কি বাচ্চাটা একটা মহিলার রূপ ধারণ করছে। তো মহিলার পরনে ছিল সাদা শাড়ি, মুখে অনেক রক্ত লেগেছিল, চুলগুলো উঠতেছিল আর ওই মহিলার দিকে তাকে কান্না করতেছিল। এটা দেখে মহিলা সেন্সলেস হয়ে পড়ে। পরদিন যখন জ্ঞান ফিরে তখন দেখে যে কাজের মেয়ে আর বাড়ির আশেপাশের প্রতিবেশীরা তাকে দেখতে আসছে। তো এই ঘটনা শুনে শহর থেকে হাজবেন্ড বাড়িতে চলে আসে। তো মহিলার কাছ থেকে ঘটনা শুনে উনি কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজ তাকে একটা তাবিজ দেয় এবং কবিরাজ বলে যে তাবিজটা যতদিন আপনার পাশে থাকবে ততদিন আপনার কাছে কোনো খারাপ জিনিস আসবে না। এবং কবিরাজ আরো বলে আপনার যখন বেবিটা হবে তখন আপনার বেবিকে তাবিজটা পরায় দিবেন। তো আলহামদুলিল্লাহ কিছুদিন পর ওই মহিলার ঘরে একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়। তো মেয়েটা হওয়ার পর ওই মেয়েটার গলায় তাবিজটা পরা দেয়।
মেয়েটা যখন একটু বড় হয় মহিলাটা বলে যে তাবিজটা যেন গলা থেকে কোনো সময় না খুলে। তো গ্রামের স্কুল সাধারণত বিকাল দিকে ছুটি হয়। তো এমন একদিন মেয়েটা স্কুল থেকে বাড়িতে ফিরতেছিল। তো বাড়িতে ফেরার সময় তার খুব আবার পানি তেষ্টা পায়। তো মেয়েটা ওই টিউবওয়েলের কাছে থেকে পানি খাইছে। পানি খায় তখন ভাইয়া ওয়েদারটা অনেক ভালো ছিল। তো মেয়েটা যায় ওই শিউলি গাছের পাশে একটু বসছে। তো বসার একটু পরে কখন যে ঘুমায় পড়ছে মেয়েটা নিজেও জানে না। তো মেয়েটা ঘুম ভাঙে সন্ধ্যার একটু পরে। তো তো মেয়েটা যখন বাড়িতে ফিরবে দৌড়ে বাসায় ফিরতেছিল, মাঝ রাস্তা এসে দেখে কি মেয়েটার আম্মু মেয়েটাকে খুঁজতেছে। তো মেয়েটাকে বলে কি সাথে দেরি হয়েছে কেন? তো মেয়েটা বলে আম্মু আমি টিউবওয়েল থেকে পানি খাই ওই শিউলি গাছের পাশে ঘুমিয়ে পড়ছিলাম। অ্যাজ ইউজুয়াল মহিলাটা আর এই যে মেয়ের গলার তাবিজটা দিয়ে খেয়াল করে না। তো রাত্রে মেয়ে যখন পড়তে বসে তখন ওর আম্মু বলে আসো তোমার চুলগুলো একটু আশ্রয় দিই। তো চুল যখন আশ্রয় দিতে যাবে তখন দেখে মেয়ের গলার তাবিজটা নাই। তো মেয়েকে জিজ্ঞেস করে তোমার গলার তাবিজটা কোথায়? তো মেয়ে আর বলতে পারে না। তো মহিলা বলে আজকে তো রাত হয়ে গেছে, তাবিজ আনা পসিবল না, তোমাকে কালকে সকালে কবিরাজের কাছ থেকে আবার নতুন একটা তাবিজ এনে দেবো। তো ওই দিন রাত্রে খাওয়া দাওয়া করে মেয়েটা ঘুমায় পড়ে। মেয়েটার রাত্রে ঘুম ভেঙে 2টা-2:30টার দিকে কান্নার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যায়। তো মেয়েটা শুনতে পায় কি জানালার পাশে কেউ কান্না করতেছে। মেয়েটা ভাবছে কি তাদের কাজের মেয়ে বকুল কান্না করতেছে। তো মেয়েটা জিজ্ঞাসা করে বকুল তুই কি কান্না করতেছিস? তো বাহির থেকে ভাই কোনো রিপ্লাই আসে না, শুধু কান্নাই করতেছে। তো শুধু এরপর কিছুক্ষণ পর শুধু কান্না না, কান্নার সাথে সাথে অদ্ভুত গন্ধ ভিতরে আসতে থাকে, পচা গন্ধ। মেয়েটা এগুলো সহ্য করতে না পেরে জানালাগুলো সব লাগায় দেয়। তো ওই দিন রাতে আর কোনো প্রবলেম হয় না। এর পরের দিন মেয়েটা এই গত রাতের ঘটনা তার মাকে বলতে ভুলে যায়। স্কুল থেকে আসার পর খেলাধুলা করে আর মনে থাকে না। তো রাত্রে সন্ধ্যার সময় যখন পড়তে বসে তখন মেয়েটা ওর আম্মুকে ঘটনাটা ফুল বলে যে গত রাতে আমার সাথে এই ঘটছে। তো আম্মু তখন ঘটনাটা শুনে না বুঝতে পারে। তারপর আম্মু বলে আজকেও তো রাত হয়ে গেছে, আজকেও তাবিজ আনা যাবে না, আজকে রাতে তুই আমার সাথে ঘুমাইস তাহলে আর ভয় পাবি না, কালকে সকালে তোকে নতুন তাবিজ আনা দেবো। রাতে খাওয়া দাওয়া শেষ করে মেয়েটা ওর আম্মুর সাথে যখন ঘুমাতে যাবে তখন দেখি ওর আব্বু হঠাৎ করে শহর থেকে চলে আসছে। তারপর মেয়ের আর কি করা, তো নিজের রুমে ঘুমাতে হয়। তো আগের রাতের মতন সেম কাহিনী, 2টা কি 2:30টার দিকে মেয়েটার আবার ঘুম ভেঙে যায় কান্নার শব্দে। তো ভাই কান্নার শব্দটা গত রাতের থেকে একটু জোরে ছিল। তো কান্নার শব্দে মেয়েটার ঘুম ভেঙে যায়। তো কান্নার শব্দের সাথে সাথে ওই পচা গন্ধ ভিতরে আসতে থাকে। তো মেয়েটা আগের রাতের মতোই জানালাগুলো সব লাগায় আর ঘুমায় পড়ে। ঠিক রাত 3টা কি 3:30টার দিকে ঘরটা প্রচুর গরম হয়ে যায়, জানালাগুলো যেহেতু সব লাগানো ছিল। তারপরে গরম হয়ে যায়। তারপর মেয়েটা সহ্য করতে পারে না গরমটা। তো মেয়েটা ভাবে একটু পরে তো ফজর আজান দিয়ে দিবে, জানালাগুলো খুলেই দিই। তো মেয়েটা যখন জানালা খোলার সাথে সাথে অদ্ভুত একটা গন্ধ ভিতরে আসে। আর ভাই সাথে সাথে রুমের দরজাটা অটোমেটিক খুলে যায় ঠাবি করে একটা শব্দ করে। তো এগুলো দেখে তো মেয়েটা চিৎকার করতে পারে না। মেয়েটার শরীরটা অবশ হয়ে যায়, অনেক ঘামতে থাকে। একটু পর দেখে কি জানালা থেকে একটা অদ্ভুত হাত আসছে, হাত আইসা ওর পায়ে খামচির মতো করে ধরছে, জানালা দিয়ে বাইরে টেনে নিয়ে যাচ্ছে। তো মেয়েটা এগুলো দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, সেন্সলেস হয়ে পড়ে। পরদিন মেয়েটার আম্মু মেয়েটাকে ডাকতে যায়। যখন ডাকতে যায় দেখে কি যে বিছনা ঘুমাইছে আর ওই বিছনার চাদরটা পুরো রক্তে ভিজা গেছে মেয়েটার পা সহ। তো মহিলাটা ইমিডিয়েটলি মেয়েটাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো ডাক্তারের কাছে যখন নিয়ে যায় দেখে কি ওই আঙ্গুলের আঁচড়গুলা নখগুলা পায়ের অনেক দূর পর্যন্ত ঢুকে গেছে। তো ডাক্তার ব্যান্ডেজ করে দেয়। তারপর মহিলাটা বাচ্চাটাকে সরাসরি কবিরাজের কাছে নিয়ে যায়। তো কবিরাজের কাছে যখন নিয়ে যায় কবিরাজ তাকে একটা তাবিজ দেয় এবং বলে যে এই তাবিজটা আগের তাবিজের মতো গুণসম্পন্ন না, খারাপ জিনিস কাছে আসতে পারবে না, আবার দূর থেকে প্রবলেম করতে পারবে। তারপর এই ঘটনার পর মহিলার হাজবেন্ড তাদেরকে আর গ্রামে রাখে না, তাদেরকে শহরে নিয়ে আসে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাব আমাদের
পরবর্তী ঘটনা, এবং তার আগে আমি একটা খবর জানিয়ে দিই। সেটা হচ্ছে আমাদের যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ ওখানে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm which is bhwtfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনাদের ঘটনা পাঠানো হলেই আপনাদের ঘটনা যদি আপনারা পাঠান তাহলে আমরা চলতে পারবো, আদারওয়াইজ তো আমাদের আসলে কন্টিনিউ করা কোনোভাবেই সম্ভব না। ভূত এফএম বই যারা খুঁজছেন তাদের জন্য একটু খবর দিই। ভূত এফএম এর সকল বই পাওয়া যাবে রকমারি.com এ। অর্ডার করতে ভিজিট করুন www.রকমারি.com অথবা কল করুন 01519521971। হটলাইন, যেটা হটলাইনের নাম্বারটা আমি বলে দিচ্ছি 16297। প্রতিটি বই শুধুমাত্র 150 টাকার সাথে ডেলিভারি চার্জ, তবে 3টি বই স্পেশাল বান্ডল অফার শুধুমাত্র 420 টাকায় ডেলিভারি চার্জ। সেক্ষেত্রে আপনাকে দিতে হবে না, সো আপনি চাইলেই এটা সংগ্রহ করে ফেলতে পারেন। এনিওয়েজ, চলে যাব আমরা আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার একটা ছোট্ট বিরতি রয়েছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো। আমাদের গেস্টও চেঞ্জ করতে হবে, সো স্টে টিউন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। কোথাও যাবেন না শেষ ঘটনাগুলো শোনার জন্য, এবং এটা এই আওয়ারের লাস্ট ব্রেক, সেটাও আপনারা জানেন। সো স্টে টিউন, ফিরে আসছে একটু পরেই। Bhoot FM. The night comes alive with Graminphone. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 80.0 FM। ঘড়িতে সময় রাত 1:40। আমি রাসেল আছি সাথে, আমার সাথে হচ্ছে মাসুম এবং আজকের অতিথিরা। আমরা চলে যাব আমাদের শেষ ঘটনায়, কারণ আজকে আর হাতে তেমন সময় নেই। আমরা চলে যাচ্ছি আবারও। ভাই, আপনার নামটা আরেকবার প্লিজ বলবেন, তারপর আমরা আরেকবার বলতে হবে আমাদের। তন্ময়। ওকে, আমরা চলে যাই আমাদের ঘটনায়। এবং আপনি একটা ঘটনা বলতে চেয়েছিলেন, তখন আমরা শুনতে পারিনি, এখন শুনি সেই ঘটনাটা। বাসার ঘটনা তো এটা মনে হয়? জি, অবশ্যই বাসা। ওকে, বাসা। এটাও ধানমন্ডিতে, কিন্তু বাসাটা হলো আমার আগের বাসা। জি এটা আমার দাদা বাড়ি। এটা ধানমন্ডিতে, এখন নয়রেতে সিচুয়েটেড। জি। তো বাসাটা ইন্ডিপেন্ডেন্ট হাউস, আগের বানানো, 1965 এ করা বাসাটা নরমাল, এমনি সব ভালো, সব সুন্দর, কিন্তু একটা প্রবলেম। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।